Assalamu alaikum wa rahmatullah. Good morning, dear students. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk about a very important topic, that is narration. In the first class, I have already decided some information about narration, and today I want to continue my class in the second class. That means who haven't followed my first class, I request to those learners, please follow my first class. Otherwise, you can face some problems in second class. I have already completed some information, some topics which are so much related in narration. Without having knowledge all these, you can face some problems. So don't waste our valuable time. Let's enjoy the class. ন্যারেশন বা স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ন্যারেশনের ক্ষেত্রে এমনকি অন্যান্য যে আরও 4টি বাক্য রয়েছে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, প্রতিটি সেন্টেন্সেই আমি যে বোর্ডে এই হোয়াইট বোর্ডে যে তথ্যগুলো লিখেছি, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যে নৈকট্যসূচক যে শব্দগুলো রয়েছে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেই শব্দগুলিকে দূরত্বসূচক শব্দে পরিণত করতে হয়। এই শব্দগুলি যদি আমার ক্লিয়ার কনসেপশন না থাকে, তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গিয়ে কিছুটা সমস্যা ফেস করব। তাই আমি রিকোয়েস্ট করব যে প্রিয় শিক্ষার্থী, এই ছকটিকে মুখস্থ করে ফেলো, কারণ এই মুখস্থ না করলে পরীক্ষাতে দ্রুত ন্যারেশন করা সম্ভব হবে না, এমনকি ধীর গতিতে করলেও সম্ভব হবে না, কারণ এগুলো জানতেই হবে। পাশাপাশি আমি আরও 2টি ছক প্রথম ক্লাসে দিয়েছি, সেটি হচ্ছে কোন টেন্স থাকলে কোন টেন্স হয় এবং পার্সনের যে পরিবর্তন, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এই তথ্যগুলিও আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত। আর আজকের এই ক্লাসের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যেগুলো বোর্ডে এসেছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যে ন্যারেশনগুলি, সেই ন্যারেশনগুলি আমি এই রুলের ভিত্তিতেই কমপ্লিট করবে এবং তোমরা সেগুলো পর্যবেক্ষণ করবে। আশা করছি তোমরা সেই তথ্যগুলি এনজয় করবে। আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের আলোচ্য পাঠে। ডাইরেক্ট স্পিচে কাছের শব্দগুলোকে ইনডাইরেক্ট ন্যারেশনে দূরত্বসূচক শব্দে পরিবর্তন করতে হবে, না করলে ভুল হয়ে যাবে। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। নাও থাকলে দেন করতে হবে, হেয়ার থাকলে, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, দিস মানে এই, দ্যাট মানে ওই, অর্থাৎ কাছেরগুলো দূরে বুঝাবে আর কি ইনডাইরেক্ট ন্যারেশনে। দিজ মানে এগুলো, দোজ মানে ওইগুলো, টু নাইট, দ্যাট নাইট, কাম হচ্ছে আসা, গো হচ্ছে যাওয়া, দূরে হয়ে যাচ্ছে, হেন্স এর ফলে দেন্স তার ফলে। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। টুমারো মানে আগামীকাল, দ্য নেক্সট ডে পরবর্তী দিন, দ্য ফলোয়িং ডে। লাস্ট নাইট গত রাত, এখানে লাস্ট নাইট হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট ডে হতে পারে, যে কোনোটাই হতে পারে। লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, যদি এখানে লাস্ট উইক হতো তাহলে দ্য প্রিভিয়াস উইক হতো, দ্য লাস্ট ডে হতো দ্য প্রিভিয়াস ডে হতো, এস্টারডে দ্য প্রিভিয়াস ডে, হাইদার, থাইদার, দাস, শো, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। This chapter, this frame is so much significant for the students who wants to complete direct or indirect narration. So please memorize this. এবার আমরা উদাহরণ সহকারে বিস্তারিত দেখব। তার আগে কিছু বেসিক নিয়ম রয়েছে, সেই নিয়মটি নিয়ে একটু আমি কথা বলবো যে কিভাবে করে সেটি পরিবর্তন হয়ে থাকে, কারণ সেটি না বুঝলে আমরা সত্যিকার অর্থে ন্যারেশন বুঝতে পারবো না। কয়েকটা উদাহরণ দেখে। এক্সাম্পল, হি said to Kalam, I have got GPA 5. এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, আমি 2টি বাক্য লিখব, খুব মনোযোগ সহকারে খেয়াল করবে আশা করছি। হি সেজ টু কালাম, I have got GPA 5. আমি এখানে 2টি বাক্য লিখেছি, 2টি বাক্যের আংশিক পরিবর্তন রয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রায়শই এই নাম্বারে ভুল করে থাকে। কেন ভুল হয় এই বিষয়টি আমি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম যেটা দেখি, এটা হয়েছে রিপোর্টিং ভার্ব, পাস্ট টেন্সে রয়েছে। এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ কি হয়, রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়।
তাহলে এখানে আমরা এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে এটাকে চেঞ্জ করে আমরা কি করব, টোল্ড, হি টোল্ড কালাম, তিনি কালামকে বললেন। ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়। তাহলে এখানে আমরা কি বসাবো, দ্যাট। তাহলে হি টোল্ড কালাম দ্যাট, এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে এখানে অর্থাৎ রিপোর্টের স্পিচ, এটা রিপোর্টের স্পিচের এখানে যদি ফার্স্ট পারসন আই অথবা উই থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটার যে সাবজেক্ট তাকে অনুসরণ করবে। এটা সাবজেক্টের জায়গাতে বসে আছে, অনুসরণ করছে কাকে, হিকে। দেখো আই হ্যাভ গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছি, কে বলছে এখানে, হি না কালাম, এখানে হি বলতেছে। তিনি কালামকে বললেন আমি জিপিএ 5 পেয়েছি, তো কে পেয়েছে, কালাম না হি, হি পেয়েছে। আরও সহজ ভাষা মনে রাখতে পারবা, এখানে আই অথবা যদি উই থাকে, আই অথবা উই থাকে, তাহলে অনুসরণ করবে কাকে, এই সাবজেক্টকে অনুসরণ করবে এবং তার প্রোনাউন বসাতে হবে। তাহলে এখানে আই মানে হচ্ছে এখানে হি। এটা কোন টেন্স আছে বলো তো, আই হ্যাভ গট জিপিএ 5 নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ ওই যে ছকটি আমি প্রথম ক্লাসে দিয়েছি, কোন টেন্স থাকলে কোন টেন্স হবে, সেই ছকটি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, না তো কিন্তু ভুল করবে। তাহলে হি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তারপরে সাহায্যকারী ভার্ব কি, হ্যাড, তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে গটের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মই আছে গট জিপিএ 5। তাহলে এখানে চেঞ্জ করেছি কোথায়, ইনভার্টেড কমিটা চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করেছি, এইটা চেঞ্জ করেছি। অর্থাৎ এখানে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করেছি, ইনভার্টেড কমা উঠিয়ে চেঞ্জ করেছি এবং পার্সনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। আমি প্রথম ক্লাসে কিন্তু তোমাদের বলেছি যে 5টি বিষয় না জানলে কিন্তু ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা যাবে না। সেই 5টি বিষয় কি আমি আবার রিপিট করছি, এখানে লিখে রেখেছি দেখো। আর দিয়ে হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা চেঞ্জ হয়। আই দিয়ে হচ্ছে ইনভার্টেড কমা চেঞ্জ করে আমাদেরকে এখানে কিছু একটা বসাতে হয় এবং এক একটা সেন্টেন্সে এক এক রকম হয়। অ্যাসার্টিভে হয় দ্যাট, ইন্টারোগেটিভে হয় তোমার ইফ হতে পারে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকতে পারে, সে বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। পি দিয়ে পার্সন, দেখো এখানে পার্সনের পরিবর্তন হয়েছে। টি দিয়ে টেন্স, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, টেন্সের পরিবর্তন হয়েছে। আর ডব্লিউ হচ্ছে আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য যে কিছু ওয়ার্ড রয়েছে, নাউন থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, এই বিষয়গুলোর কথা বলা হয়েছে। এই 5টি বিষয় কিন্তু আমাদের খুব ভালো করে স্মরণ রাখতে হবে, কারণ এগুলা চেঞ্জ যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো না। তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা এখানে দেখি মজার বিষয়টি কি হচ্ছে, হি, এটা চেঞ্জ করে আমরা টেলস করতে পারি, কালাম, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসালাম, আইটা এখানে ফলো করছে হিকে, এই কারণে হি হলো। এই জায়গাটিতে আমাদের ঝামেলা পেকে যায়। দেখো এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকার কারণে এই রিপোর্টিং স্পিচ চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে দেখো রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই রিপোর্টের স্পিচ যে টেন্সে আছে ওই টেন্সেই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন হবে পার্সনের এবং যদি কিছু ওয়ার্ড যেগুলো দিস থাকলে দ্যাট, দিস থাকলে দো, এগুলোর পরিবর্তন হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্টই থাকবে। তাহলে হিয়ার পরে হ্যাভ না হয়ে কী হবে, হ্যাজ গট জিপিএ 5। তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্ট স্পিচ চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে তার ছকটা আমি প্রথম ক্লাসে দিয়েছি, সেটি তোমরা ভালো করে দেখে নেবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডাইরেক্ট ন্যারেশন যেভাবে আছে ইনডাইরেক্ট ন্যারেশনে ওইভাবেই থাকে, চেঞ্জ করা হয় না বা করতে হয় না। আর ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে এখানে ফিউচার ইন দ্য পাস্ট হয়, অর্থাৎ কন্ডিশনালটাকে ফলো করা হয়। সেটি আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদের বিস্তারিত বলেছি, সেটি তোমরা অবশ্যই ফলো করে নেবে। এবার সবথেকে তোমাদের যেটা দৃষ্টি আকর্ষণ করবে সেটি হচ্ছে, এবার আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বোর্ডে আসা যে প্রশ্নগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এসেছে সেগুলোর বিস্তারিত আমি এখন তোমাদের তুলে ধরব। আশা করছি তোমরা সাথেই থাকবে।
আমরা এবার উদাহরণগুলো দেখি। এটা এসেছে ঢাকা বোর্ড 19-এ, ঢাকা বোর্ড 19-এ এটা এসেছিল। আর এটি এসেছে তোমার কুমিল্লা বোর্ড 19, এটা এসেছে কুমিল্লা বোর্ড 19। একটু খেয়াল করলে আমরা অনায়াসে এটিকে সহজেই কমপ্লিট করতে পারবো, যদিও ব্যাখ্যাটি বড় ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখে নিই, এখানে খেয়াল কর, দে উইল কস্ট 3000 টাকা সেট দ্য টিকিট সেলার। অর্থাৎ টিকিট বিক্রেতা বললেন দে উইল কস্ট, যে টিকিট যিনি বিক্রি করছেন তিনি বললেন দে উইল কস্ট, সেগুলির দাম লাগবে 3000 টাকা, 3000 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্টটি কিন্তু শেষে রয়েছে। এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন প্রথমে নিয়ে চলে আসতে হবে, এটা হচ্ছে নিয়মের বিষয়। তাহলে দ্য টিকিট সেলার, দ্য টিকিট সেলর, সেট আছে, সেটই থাকবে এখানে যেহেতু অবজেক্ট নাই। সেট দ্যাট, এখানে দে থার্ড পারসন আছে, এটা চেঞ্জ হবে না, এভাবেই থাকবে দে। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ফিউচার টেন্সে থাকলে এটা কন্ডিশনাল আকারে চেঞ্জ হয়, অর্থাৎ ফিউচার ইন দি পাস্ট হয়ে যাবে। এখানে কি আছে, দে উইল কস্ট 3000 টাকা, তাহলে উইলের পাস্ট ফর্ম কী হবে, উড। দে উড কস্ট 3000 টাকা। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাইছি আর উইলের পাস্ট ফর্মটাকে উড করেছি, আর বাকি সব তথ্য ঠিক আছে। এটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। এবার আমরা দেখব কুমিল্লা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন এসেছে, দ্য বয় সেড টু দ্য স্কুল টিচার। বালকটি স্কুল শিক্ষককে বললেন আই অ্যাম লয়টারিং, আমি ঘুরে বেড়াচ্ছিলাম, বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, আমাকে দেখার মতো কেউ নেই কারণ আমি কি করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। তাহলে এখানে দেখো, এখানে আমরা এই সেটটুকে চেঞ্জ করে কি করব, টোল্ড। তাহলে দ্য বয় টোল্ড, কাকে বললেন, দ্য স্কুল টিচার। আচ্ছা বলো তো ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাতে হয়, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট বসালাম। আর এখানে আই আছে, আমি বলেছিলাম তোমাদের যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই অথবা উই হয়, কাকে অনুসরণ করবে, এইটা অনুসরণ করবে এই সাবজেক্টকে। অর্থাৎ এখানে আই অথবা উই থাকলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট রয়েছে তাকে অনুসরণ করবে এবং তাকে অনুসরণ করে প্রোনাউনটি বসাতে হবে। তাহলে দ্য বয় এর প্রোনাউন কি, হি, ব্র্যাকেট আমরা বসাবো বি। প্রশ্ন হতে পারে কেন ব্র্যাকেটে বি বসাবেন, এখানে দেখো দি বয়, বালকটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য স্কুল টিচার ইনিও ছেলে মানুষ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এখানে যদি হি বসায় তাহলে এর পরিবর্তন হতে পারে, এর পরিবর্তন হতে পারে। এখানে স্পষ্ট করার জন্য যে না আমি একে বুঝাই নাই, বুঝাইছি বালককে, এই কারণে আদি লেটারটা বসাতে হবে। বালকের আদি লেটার হচ্ছে বি, যদি স্কুল টিচার হতো তাহলে আমরা এখানে এস দিতে পারতাম। তাহলে হি হলো আই অ্যাম লয়টারিং, আই অ্যাম লয়টারিং, আমি ঘুরতেছি, বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, কারণ আমাকে দেখার মতো কেউ নেই। তাহলে আই অ্যাম লয়টারিং কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম লয়টারিং তাহলে হবে দ্য হি ওয়াজ লয়টারিং, হি ওয়াজ লয়টারিং বিকজ। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আই হ্যাভ টেক কেয়ার মি, এটা কোন টেন্স আছে, আই হ্যাভ নান টু টেক কেয়ার মি। তোমরা অনেকে এটি ভুল করবে, কারণ এই হ্যাভ দেখে ধরে নিবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু আসলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, কারণ এটা হ্যাভের পরে যদি মূল ভারে ভি থ্রি থাকতো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো, কিন্তু এটা হ্যাভটা নিজেই মেন ভার্ব, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। আই হ্যাভ, এখানে আই আছে, ফার্স্ট পারসন, তাহলে কাকে অনুসরণ করবে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, দ্য বয়কে। আই হ্যাভ নান, কে বলছে, বালকটি বলছে আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, আমাকে দেখার মতো কেউ নেই, তাহলে আইটা কিন্তু এখানে দ্য বয়, তাহলে এখানে প্রোনাউন কি হবে, হি। আর হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হি হ্যাড নান
টু টেক কেয়ার, এখানে মি আছে, দেখো মি হচ্ছে ফার্স্ট পারসন অবজেক্ট, ফার্স্ট পারসন আই এর অবজেক্ট, তাহলে ফার্স্ট পারসন থাকলে কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সে যেখানেই থাক ফার্স্ট পারসন, সাবজেক্টে থাক আর অবজেক্ট, সাবজেক্টে ছিল এখানে অবজেক্টে আছে, যেখানেই থাক ফার্স্ট পারসন হলেই রিপোর্টিং ভার্বের যেটা প্রথমে সাবজেক্ট আছে তাকে অনুসরণ করবে। তাহলে মিটে যেহেতু অবজেক্ট অনুসরণ করতে করছে দি বালককে, তাহলে এর অবজেক্ট কী হবে? হিয়ার, এর প্রোনাউন হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে আমরা লিখে দেব টেক কেয়ার হিম। আশা করছি তোমাদের কি বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। এরপর যদি সমস্যা ফেস করে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিবে যে কোথায় তোমরা এটা সমস্যা ফেস করেছো। বাক্যটি লিখে দিবে এবং কমেন্ট করে জানাই দিবে যে এখানে তোমাদের সমস্যা হয়েছে। তাহলে আমরা এখানে বোর্ডের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম, আরও অনেক রয়েছে এখানে, কিন্তু সবগুলো নিয়মই কিন্তু মোটামুটি একই রকম। আমি আশা করব তোমরা এই বিষয়গুলিকে খুব ভালো করে রপ্ত করবে এবং জানবে, প্র্যাকটিস করবে। বিশেষ করে 5টি জিনিস। একটি হচ্ছে এখানে আমি লিখে রেখেছি রিপ্ট, তারপর ডব্লিউ, আর দিয়ে হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে এখানে, এই যে রিপোর্টিং ভার্ব, তারপরে আই দিয়ে হচ্ছে ইনভার্টেড কমা চেঞ্জ, তারপরে পি দিয়ে পার্সন, টি দিয়ে টেন্স, ডব্লিউ দিয়ে হচ্ছে আদার ওয়ার্ডস। এই 5টি বিষয় তোমরা ভালো করে কমপ্লিট করে রাখবে। আর আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দিয়ে রেখেছি টেন্সের চেঞ্জটা কীভাবে হয়, টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই যে ছকটা সেটা দিয়ে রেখেছে ওখানে, তোমার বই পুস্তকগুলো তো পাবে, তোমরা প্র্যাকটিস করলেই হবে যাতে করে তোমরা জানতে পারো। পাশাপাশি আমি তোমাদের দিয়ে রেখেছি পার্সন পরিবর্তন কী করে, সাবজেক্ট থেকে অবজেক্ট হয়, অবজেক্ট থেকে তোমার পদশিপ কীভাবে আসে, সেই ছকটিও তোমাদের দেওয়া হয়েছে প্রথম ক্লাসে। আর এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে ডাইরেক্ট ন্যারেশনের নিকটতম যে শব্দগুলো দূরত্বসূচক শব্দে পরিণত হয় তারও ছকটি দিয়েছি, সেই ছকগুলি তোমরা অবশ্যই মুখস্থ করবে। এবং এখানে যে আমি যে বিষয়গুলি বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচ পরিবর্তন হবে, আদারওয়াইজ কোনো ক্রমে পরিবর্তন করা যাবে না। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের যে কোনো টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচ কোনো ক্রমে পরিবর্তন করা যাবে না। এই বিষয়টি আমরা স্মরণ রাখবো। এখানে কিন্তু শিক্ষার্থীর ভাই বোনেরা প্রায় ভুল করে থাকে, আমি আমার শিক্ষকতা যা দেখেছি। সবশেষে টু সাম আপ আই ওয়ান্ট টু মেনশন দ্যাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্লাস ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স। আই থিঙ্ক দ্যাট who haven't understood any topic, please comment in the comment section, then I will give your question answer. Thank you very much for watching my class. Assalamu alaikum wa rahmatullah.